আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রূপা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পাকিস্তানকে হারিয়ে 9 বছরের খরা কাটাতে চায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়। মিরপুর অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ডাউন করে দিয়েছে মন্তব্য লিটন। ক্ষতিপূরণের ভয়ে আজহার মাহমুদকে বাধ্য হয়ে কোচ করেছে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের বিপক্ষে দীর্ঘদিন ধরে টি-20তে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গত মে মাসে পাকিস্তানে গিয়ে হোয়াইট ওয়াশ ঘরের মাঠে 2021 সালে সর্বশেষ সিরিজেও একই ফল। 2016 সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে টি-20 সংক্ষিপ্ত ফরম্যাটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। 9 বছরে সেই জয়ের খরা কাটাতে চায় লিটন কুমারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। টি-20তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। দুই দল এখনো পর্যন্ত 22টি টি-20তে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে মাত্র 3টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তার চেয়েও বড় কথা, সবশেষ 12 ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটিও জয় নেই। সর্বশেষ 2016 সালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে 5 উইকেটে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ 9 বছরের জয়ের খরা কাটানোর প্রত্যয় ব্যক্ত করে লিটন দাস বলেন, গত 9 বছর ধরে আমরা জিতেছি, এরকম বিষয়েও কখনো ভাবিনি। আমরা শুধু ভালো ক্রিকেট ও নিজেদের ধরনের ক্রিকেট খেলায় মনোযোগ দেই। এই সিরিজেও একই দিকে আমাদের লক্ষ্য থাকবে। অধিনায়ক আরো বলেন, আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সবকিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য, আর রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে আগের রেকর্ড বদলে যাবে। তিনি আরো বলেন, নির্দিষ্ট দিন নির্দিষ্ট কন্ডিশনের উপর আমরা সিদ্ধান্ত নেব। একাদশ নাকি বেঞ্চের শক্তি, আমাদের দলের যে বেঞ্চের শক্তি আছে সবাই খেলার মতো সামর্থ্যবান। আমরা টিম ম্যানেজমেন্ট থেকে ঠিক করব কোন সময় কাকে খেলানো যায়, আমরা সেভাবেই চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের 104 রানে হারিয়ে 2-0 ব্যবধানে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। প্রথম ওয়ানডেতে 285 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়ে 130 রানে দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ম্যাচেও তাদের আধিপত্য ছিল স্পষ্ট। ব্যাট হাতে আজিজুল, জাওয়াদ আবরার ও রিজান হোসেন 3টি কার্যকর 50-র মাধ্যমে বাংলাদেশ তোলে 265 রান। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে কিছুটা সাফল্য পান কর্নে বোথা ও পল জেমস, দুজনেই নিয়েছেন 2টি করে উইকেট। একটি করে উইকেট ভাগাভাগি করেন জে বেসন ও তান্দো সানি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। মাত্র 14 রানেই তারা হারায় প্রথম 3 উইকেট। আদনান লাগাদিয়েন, মোহাম্মদ বুলবুলিয়া ও আরমান মানাক সবাই সিঙ্গল ডিজিটে আউট হন। কিছুটা প্রতিরোধ গড়েন জেসন রাউলস, তিনি দলীয় সর্বোচ্চ 51 রান করেন। তবে তার বিদায়ের পর প্রোটিয়া ব্যাটিং ধস নামে। 161 রানে অল আউট হয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে আল ফাহাদ, আজিজুল হাকিম তামিম ও স্বাধীন ইসলাম নেন 2টি করে উইকেট। এছাড়া 1টি করে উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার ও সামিউল বশির। এই জয়ের ফলে সিরিজে 2-0-তে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে 22 জুলাই অনুষ্ঠিত হবে। সেই ম্যাচও জিততে পারলে হোয়াইট ওয়াশ নিশ্চিত করবে বাংলাদেশের যুবারা। পৃথিবীর সবচেয়ে বোলিং বান্ধব উইকেট বা ব্যাটিং এর জন্য সবচেয়ে কঠিন উইকেটই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট, এরকম একটা কথা প্রচলিত আছে। এবার এই প্রসঙ্গে রসিকতা করে লিটন দাস বললেন, বোলার হলে মিরপুর তার ক্যারিয়ার আরো উপরে নিয়ে যেত। 2021 টি-20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারায় বাংলাদেশ। 2 সিরিজের সবগুলো ম্যাচ ছিল মিরপুরে। তবে ওই লো স্কোরিং সিরিজের পর অনেক ব্যাটারকে আর মারকুটে ব্যাটিংয়ে দেখা যায়নি। লিটন একমত পোষণ করে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বলেন, অনেক ক্রিকেটারই ক্যারিয়ার ডাউন হয়ে গেছে ব্যাটার হিসেবে। আমি যদি বোলার হতাম, হয়তো আমার ক্যারিয়ারও বিল্ড আপ হতো ওই উইকেটে খেললে। অবশ্যই দল হিসেবে বাংলাদেশ ডেভেলপ করেছে, সিরিজও জিতেছে, বিশাল প্লাস পয়েন্ট। তবে একই সময়ে ব্যাটারদের জন্য আবার খারাপ ছিল। লিটন আশা প্রকাশ করেন, পাকিস্তান সিরিজে ব্যাটিং বোলিং দুই দিকেই জন্য ভালো উইকেট বানানো হয়েছে। বাংলাদেশের টি-20 অধিনায়ক আরো বলেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং। যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। আবহাওয়ার উপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি যদি দেখেন, গত 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। যে মানুষটা পরিশ্রম করে আপনাকে উইকেট বানিয়ে দেবে, সেই মানুষটার হাতেও ওই সময় ছিল না। এই মুহূর্তে আমাদের উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে
বাংলাদেশ দলের জন্য একই থাকবে। এখানে দুইটা ফ্যাক্ট, বিপিএল এ একটা ইনিংসে শিশির বেশি থাকে, যখন শিশির পরে ব্যাটিং করা সহজ না। বিপিএল এ আবার মনে হয় না প্রত্যেক দলে 5 জন কোয়ালিটি বোলার থাকে, যে কারণে 2-1 বোলারকে ইউটিলাইজ করার কারণে বেড়ে যায়। জাতীয় দল ভিন্ন জায়গা, প্রত্যেক দলে 5-6 জন ভালো বোলার থাকে। আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলা জমবে, দুই দলই সমান থাকবে, বলেন লিটন দাস। পাকিস্তান ক্রিকেট বোর্ড চায় জাতীয় দলের লাল বলের অন্তর্বর্তীকালীন কোচ আজহার মাহমুদকে ছাড়তে, তবে বোর্ডের আগে ব্যবস্থাপনার সঙ্গে করা চুক্তির কারণে বর্তমান কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাকে এখনো বহাল রেখেছে। বোর্ডের এক অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, চুক্তি শেষ হওয়ার আগেই আজহারকে বরখাস্ত করলে পিসিবিকে 6 মাসের বেতন হিসেবে প্রায় 45 মিলিয়ন পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। আজহার মাহমুদের মাসিক বেতন প্রায় 7.5 মিলিয়ন পাকিস্তানি রুপি। তাই তাকে না চাইলেও এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ এড়াতেই আপাতত তাকে জাতীয় টেস্ট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সদ্য নিয়োগপ্রাপ্ত হোয়াইট বল দলের প্রধান কোচ মাইক হেসন স্পষ্ট করেছেন যে তিনি নিজস্ব কোচিং স্টাফ নিয়ে কাজ করতে চান এবং সেখানে আজহারের কোনো জায়গা নেই। এতে পিসিবি বড় এক সমস্যার মুখে পড়ে। আজহারের বিশাল বেতন প্রদানকে কিভাবে যৌক্তিক করা যায়, তাকে বরখাস্ত করা হচ্ছে না চুক্তির কারণে। আজহার মাহমুদ নিজেও নাকি বোর্ডের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নন। তিনি অনুরোধ করেছেন যেন তাকে অনূর্ধ্ব 19 বা জুনিয়র জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়, তবে বোর্ডের কিছু অভ্যন্তরীণ পক্ষ তাতে আপত্তি জানিয়েছে। সাবেক পেসার এবং বর্তমান জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ও নির্বাচক আকিব জাভেদ, যিনি বোর্ড চেয়ারম্যানের ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি আজহারের কোচিং স্টাইল পছন্দ করেন না। তাই কেবলমাত্র তার বর্তমান চুক্তিকে বৈধতা দেওয়ার জন্যই তাকে লাল বলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজহার মাহমুদ দীর্ঘদিন ধরে পাকিস্তান জাতীয় দলের সহকারী কোচ ও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং তার বর্তমান চুক্তিটি আগের বোর্ড পরিচালনা পর্ষদ দ্বারা অনুমোদিত হয়েছিল। একই সূত্র জানায়, এর আগেও পিসিবি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ওয়াকার ইউনুস, সাকলাইন মুস্তাক, মিসবাউল হক এবং সরফরাজ আহমেদের মতো কোচদের সঙ্গে চুক্তি বাতিল করতে গিয়ে। তারা চ্যাম্পিয়ন কাপ ঘরোয়া টুর্নামেন্টের পরামর্শক হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন, কিন্তু প্রতিযোগিতাটি মাত্র 1 মৌসুম পরে বাতিল হয়ে যায়। এমন পরিস্থিতিতে কোচিং স্টাফ নিয়োগ ও ছাঁটাই নিয়ে বড় ধরনের পরিকল্পনাগত ব্যর্থতার মুখে পড়েছে পিসিবি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পাকিস্তানকে হারিয়ে 9 বছরের খরা কাটাতে চায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে 1 ম্যাচ হাতে রেখে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়। মিরপুর অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ডাউন করে দিয়েছে মন্তব্য লিটন। ক্ষতিপূরণের ভয়ে আজহার মাহমুদকে বাধ্য হয়ে কোচ করেছে পাকিস্তান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।